চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী টি.কে. তারেকের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই যেটি বলছিলাম যে গানের মানুষ যখন আমি স্টুডিওতে পাই আগে আমার গানটাই শুনতে ইচ্ছে করে। শুরুতে কোন গানটি আমরা শুনছি? শুরুতেই আধুনিক একটি গান করছি, বাবা কেন চাকর সিনেমার গান। ঠিক আছে, শুনি। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম সেই ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম সেই ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। বাহ, বাবা কেন চাকর চলচ্চিত্রের গান ভীষণ সুন্দর। চলচ্চিত্রের গান যেহেতু প্রথমেই শুনলাম, আপনি একটি অনেক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, কিন্তু আহারে জীবন যে চলচ্চিত্রটি সম্প্রতি মুক্তি পেয়েছে সেখানে কণ্ঠ দিয়েছেন, সেটা নিয়ে যদি একটু বলতেন। রিপন ভাই আমাকে হঠাৎ, মিউজিক ডিরেক্টর, বাংলাদেশে একজন লিজেন্ড, উনি হঠাৎ আমাকে ফোন করেছিল যে তুমি একটু আসো। তো যাওয়ার পরে যাই দেখি যে একটা সিনেমার গান, তো এখানে আপনার ছোটকু আহমেদ ছিল। আচ্ছা। তারপর এই তো বললো যে তুমি একটু গানটা শোনো। শোনার পরে আমার কয়েকবার ট্রাই করলো যে মানে আমার ভয়ে যে যায় কিনা গানটা। আচ্ছা। তারপর দেখলো যে না আমার ভয়ে যাচ্ছে, তারপর ফাইনাল আমি ভয়েস দিলাম। আচ্ছা, চলচ্চিত্রটি তো বেশ আগেই বোধহয় শুটিং করা হয়েছিল। হ্যাঁ, অনেক আগে শুটিং হয়েছিল। জি জি জি, এটা করোনার একটা সিনেমা। জি জি, সেটা সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে করা হয়েছিল এবং সেই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থাকা নিঃসন্দেহে একটা সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই তো শুভকামনা। নতুন আরো একটি গান রিলিজ হয়েছে, জি জি, অনুভবে তুই ভাবনা তো তুই, এটা নিয়ে যদি একটু বলতেন, কার লেখা, কার সুর করা? এইচ.এম. রিপন ভাইয়ের লেখা। আর যার কথা বলছিলেন না, এটা হচ্ছে আরেকজন রিপন ভাই। আচ্ছা। সুর মিউজিক আপনার করেছে আপনার শিবলু মাহমুদ। জি। এটাও হঠাৎ করে সুমি আপু, সালাম সুমি আপু আমাকে, উনিও ফোন করেছিল যে তুমি একটু আসো স্টুডিওতে। আসার পরে আমাকে বললো যে গানটা শুনে দেখি কেমন হয়। তা আমার শোনার পর অনেক কিছু মানে অনুভব করলাম যে গানটা আমার ভয়ে যায়। আচ্ছা। তারপর আপু বললো যে গানটা তুমি তুলো। তোলার পরে বেশ এক সপ্তাহ পর আমি ভয়েস দিছি, সেদিন আর ভয়েস দেওয়া হয়নি। এই তো এরপর গানটা নাটকে গিয়েছিল, রিটার্ন টিকিট। এই যে নাটকের গানে কাজ করা হয়, নিজের মৌলিক গানেও কাজ করা হয়, সঙ্গীতের প্রতি তো ভালোবাসা আমার মনে হয় যে ছোটবেলা থেকে আপনার ছিল, তাই না? সেই ছোটবেলার গল্পটা যদি একটু বলতেন, নাকি বড়বেলায় শুরু করেছেন যাত্রা, কোনটা? আসলে সত্য কথা বলতে আমি একসময় খেলোয়াড় ছিলাম। আচ্ছা। আমি ছোটতে অনেক ভালো খেলতাম, হ্যান্ডবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স। এরপরে গান খেলার মধ্যে যে আমি গান করতাম সবার খুব পছন্দ হতো, বলতো যে তোমার গলাটা তো অনেক ভালো, তুমি গান শিখতে পারো। এরপর আমি
যখন আমি গান শুনি স্টেজে, মানে অন্যান্য প্রোগ্রামগুলো যদি দেখি, তা আমার তখন মনে হয় যে এদের চেয়ে মানে আমার গলাটা ভালো, আমি মনে হয় এদের চেয়ে ভালো গাইতে পারবো, মানে এই একটা মনোভাব চলে আসে মনের ভিতরে। এরপর আমি আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, তাদের কথা না বললেই হয় না, তারা আমাকে খুব সহযোগিতা করেছে, উৎসাহ দিয়েছে। তো হঠাৎ একদিন আমাকে জোর করে স্টেজে তুলে দিয়েছে। আচ্ছা, এখানে কোন স্টেজ ছিল? এটা ছিল আমার বসন্ত উৎসব কলেজে। আচ্ছা আচ্ছা। এই কলেজে ফার্স্ট যখন আমি স্টেজে উঠি, মানে প্রথম কুমার শানুর গান দিয়ে আমার শুরু হয়েছিল। এই গানটা গাওয়ার পরে সবাই কোন গানটা গেয়েছিলেন? কত যে সাগর নদী। আচ্ছা আচ্ছা, ভীষণ সুন্দর গান। হ্যাঁ, এই গানটা যখন আমি করি তো সবাই অবাক হয়ে গেল যে তখন তো অনেক আগের ব্যাপার, এটা 2000 সালের ব্যাপার। তবলা আর হারমোনিয়াম ছিল, এই তবলা হারমোনিয়াম দিয়ে মানে আমি এত ভালো গেয়েছি, মানে সবাই খুব খুশি, এবং স্যাররা খুব উৎসাহ দিল যে তুমি শিল্পকলায় ভর্তি হও পঞ্চগড়। তারপর ওইখানে গেলাম, যাওয়ার পরে তারপর ভর্তি হলাম। আমার এক ফ্রেন্ড, সে ভর্তি করিয়ে দিল। ফ্রেন্ড ভর্তি করিয়ে দিল? হ্যাঁ, আমি তো ওভাবে চিনতাম না শিল্পকলায় কাউকে, তো বলে যে চলো, আমার পরিচয়, ও সবসময় যাতে ও নিজেও গান শিখতো। আচ্ছা আচ্ছা। এই তো তারপর এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরেই আমি শিল্পকলার যে প্রোগ্রামগুলো সেগুলো আমি শুরু করলাম। তাহলে বলা যায় যে কলেজ জীবন থেকেই ছোট থেকে করতাম, প্রাতিষ্ঠানিকভাবে আর কি শুরু হয়েছিল, প্রফেশনালি আমার কলেজ লাইফ থেকে শুরু হয়েছে। এই যে ওপার বাংলার জনপ্রিয় শিল্পীর কথা বলছিলেন যে কুমার শানু স্যার, আপনি গান করেছিলেন, সেই গান শুনে সবাই প্রশংসা করেছিল, এবং আরো অনেক রকম গানই তো করা হতো, যে গানগুলো শুনে আপনি যখন খেলতে যেতেন তখন তারা সেগুলো পছন্দ করতো। তো এই গানগুলো আপনি শিখতেন কিভাবে, কোন মাধ্যমে? তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেটের মাধ্যমে শুনতাম। ক্যাসেট সংগ্রহ হয়ে আপনি নিজেই করতেন? হ্যাঁ, ওই যে না, আমাদের ক্যাসেট ছিল না, আমি দোকানে যেতাম, এই দোকানে বসে বসে গানগুলো আমি লিখতাম খাতায়। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড়, আমি সুরটাকে ক্যাচ করতাম। আমার আগে সুরটাকে আমি আমার মনের ভিতর নিয়ে নিতাম, কথা তো বানিয়ে লেখা যায়, সুর ঠিক থাকলে হলো। তো তখন ওই কথাগুলো আমি শুনে শুনে আমি খাতায় লিখতাম, আর পকেটে নিয়ে রাখতাম, ওই হাঁটতাম আর গান মুখস্থ করতাম। আচ্ছা আচ্ছা, আরো একটা গান শুনতে চাচ্ছি এবারে, কি শোনাচ্ছেন? একটা ফোক গান শুনি। ঠিক আছে। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু রে মনে গো, জল দিলে নেভে না আগুন। সোনা বন্ধু রে মনে গুন, জল দিলে নেভে না আগুন। কি দিয়া নিভাবো আগুন, আমায় একটু বলো না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। বাহ, সুন্দর। লোকসঙ্গীত শুনতে একটু বেশি ভালো লাগে, কারণ লোকগান মানে তো লোক মানুষের গান। আমরা যেহেতু মাটির মানুষ, মাটির এই গানগুলো কিন্তু আমাদের সহজে আকৃষ্ট করে। আপনার অ্যালবামের কথা যদি জানতে চাই, এক টুকরো মেঘ, প্রথম অ্যালবাম কি ছিল সেটি? সেটা আমার, হ্যাঁ, প্রথম অ্যালবাম ছিল। কতগুলো গান ছিল সেখানে? এখানে প্রায় 6টা গান ছিল। 6টা গান ছিল। ওই অ্যালবামের গল্পটা যদি একটু বলতেন, যে সবকিছুরই তো একটা গল্প থাকে আলাদা করে, প্রত্যেকটা গানের ক্ষেত্রে বা প্রত্যেকটা কাজের পেছনে। এই গানগুলো হচ্ছে আমার বন্ধুর লেখা সবগুলোই। হাজ্জাস্তানিন, ওর গানগুলো ফার্স্ট যখন সে লিখে, আমি তখন পঞ্চগড়েই ছিলাম, তখন ঢাকায় আসিনি আমি বলতে গেলে। আচ্ছা। আমি জব করতাম পঞ্চগড় সুগার মিলে, ওইখান থেকে তারপর ও গানগুলো আমাকে বলে যে এইগুলো গান লিখছি, তুই গানগুলো করতে পারিস। এই তো গানগুলো আমি দেখলাম, ও বেশিরভাগই ওর সুর করা। তারপর এই গানগুলো নিয়ে আমি ঢাকায় আসি। তারপর একজন, আমাকে কাউকে চিনতাম না, তা ভাইয়ের সাথে পরিচয় হঠাৎ রাস্তায় মোহাম্মদপুরে। সে বললো যে আমার কাছে মিউজিক ডিরেক্টর আছে ফরিদ আহমেদ, কুষ্টিয়ার। তো উনি ওনার কাছে নিয়ে গেল।
দেখলে যে না, দেখি যে এসব গানের জন্য উনি পারফেক্ট, ওনার কাছে সব গানগুলো করা। এরপর গানগুলো যখন তৈরি হয়, এই গান রিলিজ করার জন্য আমাকে বহু জায়গায় যেতে হয়েছে। এত কষ্ট করার পরেও যখন বাংলাদেশের গুণী বলবো আমি, গুণী কম্পোজার সুর সঙ্গীত যিনি করেন হাবিব ওয়াহিদ, তার সঙ্গে গান করতে পারা আসলে চারটেখানে কথা নয়, এবং তিনি সবাইকে নিয়ে কাজও করেন না। অভিমানী প্রেম শিরোনামে গান একটি কাজ করেছেন, আরো অভিমানী প্রেম, তোমাকে দেখলেই, দুটো গান ছিল, দুটো গান। এবং প্রথম গানে কাজ করার পরে তিনি আলাদা করে যখন দ্বিতীয় গানে আপনার সাথে কাজ করবেন, তখন আপনাকে নিয়ে তার ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে আপনার নামে আপনাকে নিয়ে আলাদা করে পোস্ট করেছিলেন, প্রশংসা করেছিলেন। তো এই অনুভূতিটা কেমন, আপনি কি সেটা দেখেছিলেন? হ্যাঁ, আমি দেখেছিলাম। আসলে হাবিব ভাইয়ের সাথে কাজ করা এটা বড় একটা পাওয়া আমার। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে, হঠাৎ করে আমি সেলুনে গিয়েছি, ধানমন্ডি এক সেলুনে, নামটা আমার মনে পড়তেছে না, সব সেলিব্রিটিরা সেখানে যায়। আচ্ছা। হঠাৎ করে দেখি হাবিব ভাই বসে, আমি দেখার পরে আমি চিনতে পারছি কি হয় কি না। পরে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে আমার পরিচয় দিলাম, দেওয়ার পরে বললাম যে ভাই আমি গান করি। তখন বললো যে তুমি একটা গান শোনাও তো। সেলুনেই। আচ্ছা। আমি বললাম যে গান, বলে যে না, মোবাইলে শোনাও। আমার একটা অ্যালবামের গান আমি শোনাই, তুমি জানলে না অ্যালবামের নাম। আচ্ছা। তো অ্যালবামের নাম খুঁজে যে পেয়েছি, ওটা আমারই টিম করা ছিল। এই গানটা ওনাকে শোনানোর পরে গানটা আমাকে কি দেওয়া যাবে? আমি বললাম যে ভাইয়া, আমি গানটা তো, আমার গানটা, এই অ্যালবামটা রিলিজ হয়েছে সঙ্গীতা থেকে। কথা তাহলে তো হবে না। তখন উনি বললো যে ঠিক আছে, তুমি আমার নাম্বারটা রাখো। তারপর নাম্বারটা দিল। বেশি না, 3-4 দিন পরে আমাকে ফোন করছে। তিনি ফোন করেছেন? হ্যাঁ, ফোন করে বললো যে তুমি একটু আসো বাসায়। আসার পরে দেখলাম যে একটা জিঙ্গেল তৈরি করেছে উনি, বললো যে দেখো তো জিঙ্গেলটা ট্রাই করো। পরে সেখানে জিঙ্গেলটা আমি ট্রাই করলাম, এটা মোটামুটি চলতেছে এখন। পরে জিঙ্গেলটা আমাকে উনি, মানে আমি এখানে করলাম আর কি জিঙ্গেলটা, এটা পরে রিলিজ হইল। এরপরে 3-4 মাস পরে, ঠিক রোজার আগেই পরে আবার আমাকে ডাকলো, ডেকে বলছে একটু আসো, বলে যে একটা গান আছে। তারপরে তো গানটা শোনাইলো, শোনানোর পরে বললো যে গানটা তুমি, তোমার সাথে তো গান করতে গেলে আমার সাথে একটা চুক্তিবদ্ধ হইতে হবে। জি। 2 বছরে ওনার সাথে আমার চুক্তি ছিল, উনি 2 বছরে আমাকে 12টা গান করাবে। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। মানে হাবিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ। যে কটা, এরপরে দুঃখের বিষয় বলি, এই গান ফার্স্ট গান হওয়ার পরেই চলে আসলো করোনা। এই করোনা আসায় আমার একেবারে এত খারাপ হয়ে গেল মনটা, মানে কি বলবো, আমার অনেক বড় বড় মানে কনসার্টগুলো ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেল, এইটাও আমার পিছিয়ে গেল। হাবিব ভাইয়ের সাথে কাজটা আর হলো না। মোটামুটি 1.5 বছর পার হয়ে গেল। এই 1.5 বছর পরে 2 বছরের মাথায় আমাকে তোমাকে দেখলেই যে গানটা, এই গানটা আমাকে করাইলো। গল্প করতে করতে তো শেষের দিকে চলে এসেছি, একটু যদি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের একটু বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনা, আমার হাতে কয়েকটা গান আছে, আশা করা যায় মানে কুরবানি ঈদে রিলিজ হবে, একটা হোক দুইটা হোক হবে। আর স্টেজ পারফর্ম নিয়ে খুব ব্যস্ত বর্তমানে, গতকালকেও আমি প্রোগ্রাম করে আসছি। আর এর মধ্যে দেশের বাইরেও কথা চলতেছে, কিছুদিন আগে আমি মালয়েশিয়া থেকে প্রোগ্রাম করে আসলাম, এখন সিঙ্গাপুরের কথা চলছে। আশা করি, জানি না, ভীষণ ভালো, সমগ্র পৃথিবী দাপিয়ে বেড়ান তেমনটা প্রত্যাশা আপনার কণ্ঠের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আরও একটি গান শুনবো, তবে তার আগে আমি একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নোট টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রুশ লেখক ম্যাক্সিম গোর্কের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একজন ভালো মানুষ নির্বোধ হতে পারেন, কিন্তু একজন খারাপ মানুষের অবশ্যই মগজ থাকতে হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, এখন যে গানটি করব, চন্দনা গানটা, কুমড়া বিশ্বজিৎ স্যারের। আর বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ দিন প্রতিদিন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর সবাই বাংলা গান বেশি বেশি করে শুনবেন,
আর বাংলা গান গাবেন। চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে হো, চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে হো, চন্দনা